ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক শুধু আঞ্চলিক সংকট নয়, এটি এখন বিশ্বব্যাপী কূটনৈতিক দ্বন্দ্বের সূচনা করেছে। আমেরিকার সেনারা যখন মাদুরোকে আটক করল, চীন হঠাৎ থেমে থাকার রোষ প্রকাশ করল। 2 দশক ধরে লাতিন আমেরিকায় বিনিয়োগ, ঋণ, তেল চুক্তি, কৌশলগত অবস্থান সবই চীনের হাত থেকে ছিনিয়ে যাওয়ার ঝুঁকিতে। পাশাপাশি চীন সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিল, মাদুরো এবং তার স্ত্রী সেলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ভেনেজুয়েলার সরকারকে উৎখাত করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করতে হবে। চীন বলল, এই ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। মাদুরো এবং তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, অবিলম্বে মুক্তি দেয়া, ভেনেজুয়েলার সরকারকে বেদখল না করার জন্য চাপ দেয়া এবং সব সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু চীনের সবচেয়ে বড় উদ্বেগ কেবল কূটনীতি নয়, অর্থ, তেল, প্রভাব সবই জড়িত। গত 2 দশকে চীন ভেনেজুয়েলায় ঢেলেছে $100 বিলিয়ন বেশি ঋণ, অবকাঠামো, শক্তি প্রকল্প, মহাকাশ সহযোগিতা, কৌশলগত বিনিয়োগ সবকিছু। ভেনেজুয়েলার কাছে চীনের ঋণের পরিমাণ প্রায় $15.6 বিলিয়ন। বিনিয়োগের মাধ্যমে চীন লাতিন আমেরিকায় প্রভাব বিস্তার করছিল। ভেনেজুয়েলা হয়ে উঠেছিল চীনের জন্য গুরুত্বপূর্ণ দ্বার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে হুগো চাভেজের অধীনে ভেনেজুয়েলা চীনের দরজা খুলেছিল, আর এখন মাদুরোকে আটক করার মুহূর্তে তিনি চীনের লাতিন আমেরিকা বিশেষ প্রতিনিধি কুশির সঙ্গে বৈঠক করেছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর $9.2 বিলিয়ন ক্রেডিট লাইন ঘোষণা করেছিলেন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের জন্য। ভেনেজুয়েলার মূল সম্পদ হল তেল। বিশ্বের অন্যতম বড় তেল রিজার্ভ এখানে রয়েছে। দৈনিক প্রায় 1 মিলিয়ন ব্যারেল উৎপাদন হয়, যার বেশিরভাগই চীনের কাছে যায়। মাদুরোর আটক শুধু লাতিন আমেরিকার সংকট নয়, এটি এখন বৈশ্বিক শক্তিদ্বন্দ্ব। চীন সরাসরি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড প্রচণ্ড শক্তির ব্যবহার এবং তা সীমা লঙ্ঘন করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। বেইজিং আমেরিকাকে হেজিমনিক আচরণের জন্য দোষারোপ করেছে এবং সতর্ক করেছে, এই পদক্ষেপ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে শান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। ইরান এবং রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রকে তোপ দেবেছে। তেহরান বলেছে, এই অভিযান অবৈধ, এটি বৈশ্বিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে এবং বিপজ্জনক উদাহরণ স্থাপন করে। মস্কো বলেছে, কূটনীতি ছেড়ে সাফল্যহীন শত্রুতা সৃষ্টি হয়েছে, তীব্র সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বেইজিং, তেহরান এবং মস্কো সব বড় শক্তি এক হয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর আটক এখন শুধু রাজনৈতিক বা সামরিক ঘটনা নয়, এটি বিশ্বব্যাপী শক্তি ভারসাম্যকে নতুন করে চ্যালেঞ্জ করছে। অর্থ, তেল, প্রভাব সবকিছুর উপর দাঁড়িয়ে চীনকে এখন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হিসেবে দেখা হচ্ছে। লাতিন আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা এবং বিশ্বব্যাপী কূটনৈতিক অবস্থান হুমকির মুখে। ইরান তুরস্ক নেতাদের বৈঠক, ইসরায়েলের কড়া আলোচনা, নতুন জোটে কাঁপছে নেতানিয়াহু ট্রাম্প। ইরান ও তুরস্কের নেতারা মিলিত হয়েছেন, তারা আলোচনা করেছেন ইসরায়েলের বিস্তারণবাদ নিয়ে। এই আলোচনা শুধু কূটনীতি নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র আঁকার মুহূর্ত। ইরান জোর দিচ্ছে মুসলিম ঐক্যের উপর, একটি নতুন মধ্যপ্রাচ্যের উত্থান দেখছে তেহরান। এটি এক বড় সংকেত, এটি ওয়াশিংটন ও তেল আবিবের জন্য অস্বস্তিকর বাস্তবতা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলছেন, বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে মুসলিম দেশগুলোকে এক হতে হবে। এটি শুধু আহ্বান নয়, ঐতিহাসিক ঘোষণাও বটে। ইরান, তুরস্ক, সৌদি সবাই এখন সম্পর্ক প্রসারিত করছে। এই নতুন জোট নেতানিয়াহু ট্রাম্পের জন্য বড় ধাক্কা। ইরান চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন স্টাইলে সহযোগিতার জন্য। মুসলিম দেশগুলোর পারস্পরিক বাণিজ্য, নিরাপত্তা ও একক কণ্ঠের কথা বলছে তেহরান। এমন এক জোট যা বহিরাগত শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। পেজেশকিয়ান আরও বলেন, যদি মুসলিম জাতিগুলো এক ইচ্ছা শক্তির ছায়ায় এগোয়, কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারবে না। এটাই তার দৃষ্টিভঙ্গি, এটাই ইরানের নতুন রাজনৈতিক দর্শন। পেজেশকিয়ান বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হল ভুল নীতি অঞ্চল থেকে দূর করা এবং মুসলিম দেশগুলোর অগ্রগতি রক্ষা করা। তার দাবি, অঞ্চলের সংকটগুলো ষড়যন্ত্র থেকে জন্ম নেয়, ইচ্ছাকৃত বিভাজনের জন্ম দেয় বহিরাগত শক্তি। তিনি ইউরোপের উদাহরণ দেন, যেখানে শতাব্দীর সংঘাত পেরিয়ে তারা একত্র হয়েছে। তিনি মুসলিম দেশগুলিকে একই পথে হাঁটার আহ্বান জানান। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করে বলেন, ইসরায়েলের বিস্তারণবাদী আলোচনা সূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তিনি বলেন, তুরস্ক ও ইরান 2 শক্তিশালী দেশ। তারা ফিলিস্তিন, গাজা, সিরিয়া, লেবানন, ইসরায়েলের আগ্রাসন, পারমাণবিক আলোচনা সব নিয়েই কথা বলেছেন।
তিনি বলেন, ইসরায়েলের আঞ্চলিক বিস্তারী অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। তাদের লক্ষ্য গাজার যুদ্ধবিরতি ধরে রাখা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যে বদলে যাচ্ছে তা স্পষ্ট। ইরান তুরস্ক সম্পর্ক জটিল হলেও আজ তারা একে অপরের প্রয়োজন বোধ করছে। সিরিয়া ও ককেসাস নিয়ে অতীতে তারা প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এখন তারা অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করছে। এদিকে সৌদি আরবও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। ৩০ নভেম্বর সৌদি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল সাফি তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, গাজার যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন হয়েছে। ইসরায়েল লেবানন ও সিরিয়ায় আক্রমণ চালিয়ে অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি বলেন, অঞ্চলের দেশগুলোর দায়িত্ব হলো ইসরায়েলের আগ্রাসন থামানো। এই তিন শক্তি ইরান, তুরস্ক, সৌদি এখন একে অপরের কাছাকাছি। গাজার নড়বড়ে যুদ্ধবিরতির মাঝে তারা নতুন পথ খুঁজছে। একই সময়ে রিয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি করেছে। তেহরান হয়তো এই নতুন সম্পর্ককে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইবে। সৌদি ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইরান নিজেকে ইসলামী জোটের কেন্দ্রে বসাতে চাইছে। এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এটি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। ইরান নতুন শক্তির কেন্দ্রে উঠে আসছে। মধ্যপ্রাচ্য আবারও নতুন এক যুগের দরজায় দাঁড়িয়ে। জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ধাক্কা। ন্যাটোর মিত্র তুরস্কের সঙ্গে ইরানের বড় গ্যাস চুক্তি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের ঘনিষ্ঠতা আরও বাড়ল। তুরস্ক ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য, তবুও তারা ইরানের সঙ্গে গ্যাস রপ্তানি চুক্তি নবায়ন করতে চায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই আলোচনা চলছে। এতে ইরান আবার প্রমাণ করল যে তারা বৈশ্বিক রাজনীতিতে শক্ত অবস্থানে আছে। এই চুক্তি ট্রাম্প প্রশাসন এবং ইউরোপের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা থাকলেও তুরস্কের জন্য ইরান নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী থাকবে। তুরস্কের বাড়তি জ্বালানি চাহিদা ইরান নিয়মিতভাবে পূরণ করতে চায়। তেহরানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। সেখানে তারা জ্বালানি সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন। ইরান এখন তুরস্ককে বছরে 10 বিলিয়ন ঘনমিটার গ্যাস দেয়। দুই দেশের মধ্যে 25 বছরের গ্যাস চুক্তি আছে। এটি 2026 সালের মাঝামাঝি শেষ হবে। তুরস্ক আরও বেশি গ্যাস চায়। তাদের অভ্যন্তরীণ চাহিদা দ্রুত বাড়ছে। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে। ইরান ও তুরস্ক বাণিজ্য বাধা কমাতে একমত হয়েছে। বিনিয়োগ বাড়াতেও তারা সম্মত হয়েছে। দুই দেশের মন্ত্রীরা দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। ইরান যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল করতে চায়। তারা নতুন সীমান্ত ক্রসিং খোলারও কথা বলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, দুই দেশের বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানো দরকার। তারা আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেন। এর মধ্যে ছিল ফিলিস্তিন সংকটও। ফিদান বলেন, তুরস্ক শান্তিপূর্ণভাবে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান চায়। তিনি ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক সমাজকে আহ্বান করেন। তিনি বলেন, গাজা, লেবানন ও সিরিয়ার নিরাপত্তা বজায় রাখতে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, দুই দেশ বাণিজ্য বাধা কমাচ্ছে। তারা সহযোগিতা কাউন্সিলের বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে। ফিদানের সফর ছিল 9ম সহযোগিতা কাউন্সিল বৈঠকের আগে। লক্ষ্য হল দুই দেশের বাণিজ্য $30 বিলিয়ন উন্নীত করা। নিরাপত্তা সহযোগিতাও বাড়ানো হবে। ফিলিস্তিন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আরাকচি বলেন, ফিলিস্তিনের ইস্যু এবং গাজার মানুষের উপর হত্যাকাণ্ড বন্ধ করতে যৌথ সহযোগিতা জরুরি। গাজায় বারবার যুদ্ধবিরতি ভাঙা এবং লেবানন ও সিরিয়ায় হামলা দেখায় যে জায়নবাদী শাসনের বড় পরিকল্পনা আছে। তারা অঞ্চলকে অস্থিতিশীল করতে চায়। তিনি আরও বলেন, সিরিয়ার শান্তি ও নিরাপত্তা তার ভূখণ্ড রক্ষার সঙ্গে সম্পর্কিত। সিরিয়ার সবচেয়ে বড় হুমকি আসে জায়নবাদী শাসন ইসরায়েল থেকে। সিরিয়া ও লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা আঞ্চলিক দেশগুলোর দায়িত্ব। তিনি পিকেকে নিরস্ত্রীকরণ এবং সন্ত্রাসমুক্ত তুরস্কের ধারণাকে সমর্থন করেন। তিনি বলেন, সন্ত্রাসমুক্ত অঞ্চল গড়তে সব সন্ত্রাসী গোষ্ঠী ভেঙে দিতে হবে। ইরানের নৌশক্তি, নতুন ভাসমান ঘাঁটি ও যুদ্ধ পরবর্তী সমরসজ্জা। সাম্প্রতিককালে ইরান তার সামরিক ক্ষমতাকে এক নতুন স্তরে নিয়ে গেছে। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের মাত্র কয়েক মাস পর ইরান তার নৌবহরে একটি নতুন এবং উন্নত ভাসমান নৌঘাঁটি এবং একটি পুনরুদ্ধার করা বিধ্বংসী যুদ্ধ জাহাজ যুক্ত করেছে।
এই পদক্ষেপকে অনেকে ইসরায়েলের সাথে পরবর্তী সংঘাতের আগে ইরানের ক্ষমতার একটি বড় প্রদর্শন হিসেবে দেখছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে নতুন কুর্দিস্তান ভাসমান ঘাঁটি এবং সাহান্দ ডেস্ট্রয়ার যুক্ত করা হয়েছে। বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে পুনরুদ্ধার করা সাহান্দ ডেস্ট্রয়ারের উন্মোচন। এটি গত বছর একটি দুর্ঘটনায় উল্টে গিয়েছিল। টানা 14 দিনের অবিরাম প্রযুক্তিগত কাজের মাধ্যমে ইরানি নৌ বিশেষজ্ঞরা এই ডেস্ট্রয়ারটিকে উদ্ধার ও মেরামত করতে সক্ষম হন। মেরামত করা এই ডেস্ট্রয়ারটি এখন যুদ্ধ প্রস্তুত অবস্থায় রয়েছে। এটিতে রয়েছে একটি হেলিকপ্টার ডেক, টর্পেডো লঞ্চার, বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী কামান, ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ইরানে তৈরি এই স্টেলথ ডেস্ট্রয়ার সাহান্দ প্রথম 2018 সালের ডিসেম্বরে চালু করা হয়েছিল। এর সফল পুনরুদ্ধার ইরানের দেশীয় সামরিক শিল্পের অদম্য সক্ষমতার প্রতীক। ভাসমান শক্তি, কুর্দিস্তান ঘাঁটি। সাহান্দ ছাড়াও নৌবহরে যুক্ত হয়েছে কুর্দিস্তান ভাসমান ঘাঁটি। সমুদ্রের সামরিক এবং বেসামরিক উভয় ইউনিটকে বিস্তৃত সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে এই ঘাঁটির। এর অর্থ হল ইরান এখন দীর্ঘ দূরত্বে তার নৌ অভিযানকে আরও কার্যকরভাবে সমর্থন করতে পারবে, যা তার কৌশলগত প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দেবে। ইরানের সেনাপ্রধানের উপস্থিতিতে এই অনুষ্ঠানে আরও অসংখ্য পণ্য ও ব্যবস্থারও উন্মোচন করা হয়, যার মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ফ্রিগেট, বহুমুখী ড্রোন এবং স্মার্ট চালকবিহীন সাবমেরিন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিপ্লব নিষেধাজ্ঞার মুখেও অপ্রতিরোধ্য। দশকের পর দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা সত্ত্বেও ইরান একটি বিশাল দেশীয় অস্ত্রশিল্প গড়ে তুলেছে। তারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কিছু মারাত্মক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রেরও অধিকারী। এবছরের জুনে ইসরায়েলের সাথে যুদ্ধের সময় এই ইরানি ক্ষেপণাস্ত্রগুলি তাদের সামরিক শক্তি প্রমাণ করেছিল। বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ইরানের ড্রোন বিপ্লবকে থামাতে পারেনি। তেহরান যুদ্ধকালীন ড্রোনগুলিকে এখন কৌশলগত ক্ষমতার সম্পদে রূপান্তরিত করেছে। ইরান ইরাক যুদ্ধের সময় জন্ম নেওয়া মোহাজের ড্রোন পরিবার ছিল এই পরিবর্তনের প্রধান চালিকা শক্তি। যা হালকা নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল, তা আজ একটি বিস্তৃত UAV প্রোগ্রামে পরিণত হয়েছে। 4 দশকেরও বেশি সময় ধরে এই সিস্টেমটি উন্নত সামরিক ড্রোনের একটি সংগ্রহে বিকশিত হয়েছে। প্রথম মোহাজেরের কাজ ছিল শত্রুর অবস্থান ট্র্যাক করা এবং রিয়েল টাইমে রিপোর্ট করা। উন্নত ইঞ্জিন, শক্তিশালী এয়ারফ্রেম এবং নতুন প্যালোডের কার্যকারিতা বাড়িয়েছে। মোহাজের 6 এবং মোহাজের 10 স্ট্রাইক সক্ষমতা এবং নির্ভুল নির্দেশিত বিকল্প যুক্ত করেছে। মোহাজের প্রাথমিক মিশন এখনও গোয়েন্দা, নজরদারি ও পরিদর্শন। এটি দূরবর্তী অঞ্চল সুরক্ষিত করতে, সীমান্ত পর্যবেক্ষণ করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সহায়তা করে। ইরান কি আবারও বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত? যে কোনো হুমকির জবাব দিতে কতটা সক্ষম তেহরান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ইরানের সামরিক নেতৃত্বের সর্বশেষ বক্তব্যের দিকে, কারণ যুদ্ধ শেষ হলেও প্রস্তুতির গল্প এখানেই থেমে নেই। ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের সব সেনা ইউনিট এখন যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি অনুযায়ী সক্ষমতা, সরঞ্জাম এবং প্রশিক্ষণ 3টি ক্ষেত্রেই ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? জেনারেল জাহান শাহী বারবার উল্লেখ করেছেন 12 দিনের যুদ্ধ এর অভিজ্ঞতার কথা। তার মতে এই সংঘাত ইরানের জন্য শুধু একটি যুদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি বাস্তব পরীক্ষাগার, যেখানে আধুনিক যুদ্ধের প্রায় সব উপাদান, সাইবার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, মনস্তাত্ত্বিক চাপ সবকিছুরই সম্মুখীন হয়েছে ইরান। তিনি বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশনা ও দিক নির্দেশনায় যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামরিক প্রস্তুতি বহুগুণে বেড়েছে। শুধু কৌশলগত পরিবর্তন নয়, বরং পুরো কমান্ড কাঠামো ও যুদ্ধ প্রস্তুতির দর্শনেই এসেছে রদবদল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে।
ইরান বারবার জোর দিয়ে বলছে তাদের সামরিক শক্তির বড় অংশই দেশীয় সক্ষমতার উপর নির্ভরশীল। জেনারেল জাহান শাহীর ভাষায়, অত্যাধুনিক প্রযুক্তিতে ইরানের যে অগ্রগতি তার পেছনে রয়েছে আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নের প্রতি দৃঢ় বিশ্বাস। 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায় অত্যাধুনিক বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধ শুরু করেছিল। পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। শত্রুপক্ষ বিশ্বাস করেছিল এই সংঘাতের মধ্য দিয়েই ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলা যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জেনারেল জাহান শাহী স্বীকার করেন, এই যুদ্ধে ইরান ক্ষতির সম্মুখীন হয়েছে। বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন, মোট 58 জন সেনা প্রাণ দিয়েছেন, কিন্তু তার মতে মূল লক্ষ্য অর্জনে শত্রু পুরোপুরি ব্যর্থ হয়েছে। বরং এই যুদ্ধ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নতুন করে সামনে এনেছে। ইরান দাবি করে, সংঘাতের সময় তাদের ক্ষেপণাস্ত্র হামলা শত্রুপক্ষের ওপর তীব্র সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে হামলা ইসরায়েলের নিরাপত্তা ধারণাকেই প্রশ্নের মুখে ফেলেছে। সংঘাতের পেছনের টাইমলাইন দেখলেও বিষয়টি পরিষ্কার হয়। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। 12 দিন ধরে ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক কেন্দ্র এবং এমনকি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে 22 জুন, যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। সেদিন নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর জবাব আসে দ্রুত। আইআরজিসি এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় 22 দফায় পালাক্রমে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, এই হামলাগুলো দখলকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে কাতারের আল উদাইদ এয়ারবেজেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত। সবশেষে 24 জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামে, কিন্তু জেনারেল জাহান শাহীর বক্তব্যে একটি বার্তা খুব স্পষ্ট। যুদ্ধবিরতি মানেই প্রস্তুতির অবসান নয়। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে এগিয়ে যেতে চায়, কম সময় দিতে চায়, কম শক্তি খরচ করতে চায়। কারণ একটাই, 46 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে ব্যস্ত, কিন্তু ফল খুব কম। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এই বাস্তবতাই বলছে। এই নথিতে ইরানের নাম এসেছে মাত্র 3 বার। একটা বড় বার্তা স্পষ্ট, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ইরান দুর্বল হয়েছে ঠিক। গত 2 বছরে ইরান সামরিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। জাতিসংঘ আবার নিষেধাজ্ঞা দিয়েছে। দেশের ভেতরে পানি সংকট, অর্থনৈতিক চাপ। তবুও ইরান শেষ হয়ে যায়নি, বরং এখানেই ভুলটা হয়। ইরানের হাতে এখনো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উন্নত সেন্ট্রিফিউজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আর আন্তর্জাতিক নজরদারি নেই। 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের পর ইরানের ভেতরেই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হয়েছে। এটা ছোট সংকেত নয়, এটা বড় সতর্কবার্তা। মিসাইল শক্তিতে ইরান এখনো ভয়ঙ্কর। ইসরায়েল সেই শক্তি টের পেয়েছে। এই যুদ্ধে ইরান সরাসরি ক্ষতি করতে পেরেছে। আর প্রক্সি শক্তি, হিজবুল্লাহ, হুথি সব শেষ হয়ে যায়নি। হুথির মাধ্যমে ইয়েমেন থেকে ইরান এখনো লোহিত সাগর কাঁপায়। এ কারণে ইসরায়েল চুপ নেই। নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের মিসাইল হুমকির কথা বলছেন। ইসরায়েলের ভেতর অনেকেই বলছে 12 দিনের যুদ্ধ ছিল প্রথম ইরান যুদ্ধ। পরের যুদ্ধ আরও বড় হবে, আরও সরাসরি হবে। এখানেই যুক্তরাষ্ট্রের সমস্যা। ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন চান না, আমেরিকা ফার্স্ট নীতি সেটা বলে। তাহলে সামনে কি পথ? 3টা অপশন। 1, সব ঠিক থাকবে, এই আশায় বসে থাকা। 2, ইরান সামলানোর দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দেয়া। 3, ইরানের সঙ্গে নতুন চুক্তি। প্রথমটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ সংঘর্ষ আবার শুরু হওয়া অসম্ভব নয়। বিশেষ করে ট্রাম্প নিজেই JCPOA থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের মালিক। দ্বিতীয়টা আরও বিপজ্জনক। ইসরায়েল শক্তিশালী, সন্দেহ নেই, কিন্তু প্রতিবার হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে থাকা 40,000 মার্কিন সেনা তখন লক্ষ্যবস্তু হবে। তৃতীয় পথ নতুন চুক্তি, কঠিন, রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। রিপাবলিকানদের ভেতরেই বিভাজন তৈরি হবে। ইসরায়েল সরকারও খুশি হবে না। তবুও বাস্তবতা একটাই, ইরানকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া যাবে না। ইরান দুর্বল, কিন্তু ভাঙেনি। ইরান চাপে, কিন্তু নিঃশেষ নয়। শক্তিশালী রাষ্ট্র এভাবেই টিকে থাকে, সময় নেয়, নিজেকে পুনর্গঠন করে। যুক্তরাষ্ট্র যদি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে বেরোতে চায়, তাহলে সবচেয়ে কঠিন কাজটাই করতে হবে, আলোচনা, চুক্তি আর বাস্তবতাকে মেনে নেওয়া। কারণ যুদ্ধ এড়ানো দুর্বলতা নয়, বরং কৌশলের সবচেয়ে শক্তিশালী রূপ।
বিদ্রোহ মানে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা। এই বিদ্রোহী বাস্তবতার মাঝেই আজ গাজাকে ঘিরে নতুন এক কূটনৈতিক নাটক শুরু হয়েছে। আর সেই নাটকের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তুরস্ক। গাজা যুদ্ধবিরতি, কাগজে শান্তি, বাস্তবে সংঘর্ষ। অক্টোবরের যুদ্ধবিরতির পর বলা হয়েছিল গাজায় গুলি থামবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এই যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় ৩৯৫ জন নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? তুরস্কের হঠাৎ বড় ভূমিকা। এই উত্তপ্ত অবস্থায় তুরস্ক হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে, নীরবে নয় বরং প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ইস্তাম্বুলে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য খলিল আল হায়া। অর্থাৎ এটি কোনো নিচু স্তরের যোগাযোগ নয়, এটি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা। এই বৈঠকের উদ্দেশ্য কি? তুরস্ক ও হামাসের আলোচনার মূল বিষয় ছিল তিনটি। ১. গাজায় যুদ্ধবিরতি বাস্তবে কিভাবে কার্যকর হচ্ছে। ২. কোন কোন জায়গায় যুদ্ধবিরতি ভাঙছে এবং সেই দায় কার। ৩. যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া যায়। হামাস তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে। তাদের অভিযোগ, ইসরায়েলি ধারাবাহিকভাবে হামলা ও অভিযানের মাধ্যমে এই চুক্তি ভাঙছে। তুরস্ক কি গ্যারান্টর হতে চায়? এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তুরস্ক কি গাজা যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্র হতে চায়? অর্থাৎ যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা তদারকি, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার চেষ্টা, কূটনৈতিক চাপ তৈরি, এই সবকিছুর মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক নিজেকে দেখতে চাইছে। এটা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা অনেক বড় হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর বাস্তবতার ফাঁক। একদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন এক ছবি আঁকছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যারেড কুশনার ও এক মার্কিন ডেভেলপার গাজার জন্য $112 বিলিয়ন একটি উন্নয়ন পরিকল্পনা বানিয়েছে। তাদের স্বপ্ন 20 বছরে গাজাকে একটি আধুনিক বিলাসবহুল উপকূলীয় শহরে রূপান্তর করা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে প্রতিদিন হামলা হচ্ছে সেখানে এই স্বপ্ন কতটা বাস্তব? তুরস্কের কড়া ভাষা, ইসরায়েলের উপর চাপ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি ভাঙতে থাকলে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনাও ভেস্তে যাবে। তার সতর্কতা, এই সহিংসতা শুধু যুদ্ধবিরতি নয়, পুরো রাজনৈতিক সমাধানের পথ ধ্বংস করে দেবে। দ্বিতীয় ধাপের পথে কি বাধা? তুরস্ক ও হামাস আলোচনা করেছে আরও গভীর শান্তি কিভাবে আনা যায়, মানবিক সহায়তা কিভাবে বাড়ানো যায়, গাজায় দৈনন্দিন জীবন কিভাবে স্থিতিশীল করা যায়। তারা একমত হয়েছে, ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। চূড়ান্ত লক্ষ্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। তুরস্কের এই উদ্যোগ ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবার জন্যই একটি বার্তা। হুমকির ছায়া ঘনাচ্ছে। ইসরায়েলের আক্রমণ রুখে দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরান তাদের সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে। ইরান রাশিয়ার সহযোগিতা নিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান খুব দ্রুত সামরিক আধুনিকায়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। তেহরান মনে করছে, নতুন করে ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধ বাঁধতে পারে। সেই সতর্কতার অংশ হিসেবে রাশিয়ার সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান শক্তি বাড়াচ্ছে, ইরান প্রস্তুত হচ্ছে। রাশিয়া এখন মূল মিত্র। গোয়েন্দা বিশ্লেষণে ইরানের নতুন পথ। গোয়েন্দাদের বিশ্লেষণে বলা হচ্ছে, রাশিয়া এখন ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞা, অভিন্ন রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যম জানায়, জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তা দ্রুত কাটিয়ে উঠতে চাইছে। গত 2 বছরে ইরানি নেতারা 1212 বার রাশিয়ার সামরিক কারখানা ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। সেখানে পারমাণবিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বৃদ্ধির মতো প্রযুক্তি বিনিময় হয়েছে বলে ধারণা করা হয়। ইরান বুঝে, প্রযুক্তির দুনিয়ায় এগোতে হলে রাশিয়ার সহযোগিতা জরুরি, আর ইসরায়েলের মোকাবিলায় সেই প্রযুক্তি হবে ইরানের শক্তি। মিত্রদেরও শক্তিশালী করছে ইরান। বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরির পরিকল্পনা। ইরানের কৌশল শুধু নিজেদের সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদেরও শক্তিশালী করছে তারা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়া ও পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নতুন ড্রোন, ছোট ব্যালিস্টিক মিসাইল ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দাদের মতে, ইরানের উদ্দেশ্য একটি বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করা, যেখানে প্রয়োজন হলে একাধিক পাশ থেকে আক্রমণ করে শত্রুর উপর চাপ তৈরি করা যাবে। এটাই ইরানের নতুন শক্তির দেয়াল।
ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে রাশিয়া ইরানকে সাহায্য না করায় তেহরান অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু সামরিক সহযোগিতা কমেনি, বরং আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলেন ইরান এখন রাশিয়ার কাছ থেকে আরও আধুনিক ও পরীক্ষিত অস্ত্র চুক্তি আশা করছে, যা ইরানের শক্তিকে বহুগুণ বাড়াবে। Su-35 থেকে S-400 ইরানের নতুন তালিকা ইসরায়েলকে অস্থির করছে। এসবের মধ্যে রয়েছে উন্নত ড্রোন, শক্তিশালী বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার হামলার নির্ভুল প্রযুক্তি। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলে ইরান অগ্রাধিকার ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র কেনার তালিকা তৈরি করছে। তালিকার শীর্ষে আছে Su-35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডিফেন্স মিসাইল। এগুলো পেলে ইরানের আকাশে স্বাচ্ছন্দ্যে হামলা চালাতে পারবে না ইসরায়েল। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া ইতিমধ্যে ইরানকে MiG-29 যুদ্ধবিমান দিয়েছে। ইরান আরও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান ইঞ্জিন কিনছে। এছাড়াও T-72 ট্যাঙ্ক, পরিবহন বিমান, Mi-17 হেলিকপ্টার সবই রাশিয়ার সাহায্যে আধুনিকায়ন হচ্ছে। ইরানের শক্তি তাই দিনে দিনে বাড়ছে। ইরান প্রস্তুতি নিয়েছে, রাশিয়ার প্রযুক্তি পাশে, মিত্রগোষ্ঠী শক্তিশালী, আকাশে নতুন প্রতিরক্ষা। ইসরায়েলের হুমকি বাড়ছে, কিন্তু ইরানের শক্তিও আগের চেয়ে অনেক বেশি বিস্ফোরক। আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে কথার যুদ্ধ, যা ক্রমশ তীব্র হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফ্লোরিডায় মিটিংয়ের পর এই উত্তেজনা চরমে পৌঁছেছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন, আর ইরান থেকে এসেছে কঠিন জবাব। একটি বাক্যযুদ্ধে পরিস্থিতি ক্রমশ তীব্র এবং জোরালো হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকি আর ইরানের দৃঢ় প্রতিক্রিয়া। মিসাইল, পারমাণবিক অস্ত্র এবং লাল রেখা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, যখন ওয়াশিংটন শক্তি প্রয়োগের ইঙ্গিত দিচ্ছে। আর ইরান সতর্ক করেছে যে এর ফলাফলের প্রভাব ভুলে যাওয়া যাবে না। প্রথমে ট্রাম্পের কথা। নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, আমি আশা করি ইরান আবার নিউক্লিয়ার বা মিসাইল প্রোগ্রাম বাড়ানোর চেষ্টা করছে না। যদি করে তাহলে আমরা খুব তাড়াতাড়ি সেই বিল্ড আপ ধ্বংস করে দেব। তিনি আরও বলেছেন যে আগের স্ট্রাইকের চেয়ে পরেরটা আরও শক্তিশালী হতে পারে। এমনকি B-2 বিমানের 37 ঘন্টার ফ্লাইটের ফুয়েল নষ্ট করতে চান না। এটা প্রথমবার যে ট্রাম্প সরাসরি ইরানের কনভেনশনাল মিসাইল প্রোগ্রামকেও টার্গেট করেছেন, যা ইরান তাদের প্রতিরক্ষার মূল অস্ত্র বলে মনে করে। ইরানের জবাব এসেছে তাৎক্ষণিক এবং কঠোর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যদি নতুন কোনো আগ্রাসন হয় তাহলে জবাব হবে এতটাই কঠিন যে আগ্রাসীদের পস্তাতে হবে, আর সেই পস্তানো ভুলতে পারবে না। সুপ্রিম লিডার খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন, ইরানের মিসাইল ক্ষমতা কারো অনুমতির অপেক্ষায় নেই। কোনো ভুল হিসাব করলে জবাব হবে কল্পনার বাইরে। ইরান বারবার বলছে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম শান্তিপূর্ণ। IAEA এর ইন্সপেকশন হয়েছে, অস্ত্র বানানোর কোনো প্রমাণ নেই। মিসাইলও শুধু প্রতিরক্ষার জন্য, চারপাশে আমেরিকান বেস আর শত্রু দেশ থাকলে এটা তাদের ঢাল। এখানে ইরানের শক্তির কথা বলতেই হবে। জুন 2025-এ ইসরায়েল আর আমেরিকা মিলে ইরানের নিউক্লিয়ার সাইটে বড় হামলা করেছে। অনেকে ভেবেছিল ইরান অনেকটা দুর্বল হয়ে যাবে, কিন্তু মাত্র 6 মাসের মধ্যে ইরান ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে। তারা নতুন নিউক্লিয়ার অগ্রগতি ঘোষণা করেছে, রাশিয়ার সাহায্যে 3টে স্যাটেলাইট লঞ্চ করেছে, মিসাইল ড্রিল চালিয়েছে। এটা দেখাচ্ছে ইরানের রেজিলিয়েন্স বা সহনশীলতা কতটা। স্যাংশন, যুদ্ধ, চাপের মধ্যেও তারা পিছু হচ্ছে না। এই আত্মবিশ্বাসী তাদের শক্তি। রাশিয়া এর মধ্যে শান্তির আহ্বান জানিয়েছে। ক্রেমলিন বলছে সংযম রাখতে হবে, ডায়ালগ দরকার, এসকেলেশন কারো জন্য ভালো না। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহু যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে তারা ফোর্স দেখাতে প্রস্তুত। ইরানও বলছে তারা চুপ করে থাকবে না। এটা ডিপ্লোম্যাসি নয়, এটা ডিটারেন্সের খেলা, কে কতটা শক্তিশালী তা দেখানো। এই উত্তেজনা খুবই বিপজ্জনক। একটা ভুল হিসাব হলেই কথার যুদ্ধ সত্যিকারের যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে আবার আগুন জ্বললে তার প্রভাব পুরো বিশ্বে পড়বে। ইরানের এই দৃঢ়তা দেখাচ্ছে তারা প্রস্তুত। মস্কো সংযমের আহ্বান জানিয়েছে। ক্রেমলিন সংলাপের জন্য আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে কোনো পদক্ষেপ যা অঞ্চলকে বিস্তৃত সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে তা গ্রহণযোগ্য নয়। রাশিয়া জোর দিয়েছে যে উত্তেজনা কারোর উপকারে আসবে না। ইরানের ভেতরের চলমান অস্থিরতার কারণে ইসরায়েল তাদের যুদ্ধ প্রস্তুতি দ্রুততর করছে। হিব্রু গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এই বিক্ষোভকে একটি গুরুত্বপূর্ণ ও নাটকীয় ঘটনা হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ক্ষমতা হারানোর ভয় থেকে তেহরান হঠাৎ করে ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ইরানকে কেন্দ্র করে বহু ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে। এই সম্ভাব্য যুদ্ধে ইরান ছাড়াও লেবানন এবং অধিকৃত পশ্চিম তীর অন্তর্ভুক্ত থাকে।
থাকতে পারে। এসব প্রস্তুতি ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনার অংশ, যা 2030 সাল পর্যন্ত বিস্তৃত। একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল 12-কে বলেন, ইসরায়েল ইরানের বিক্ষোভ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না, তবে রাজনৈতিক নেতৃত্ব বিষয়টিকে নাটকীয় ঘটনা হিসেবে দেখছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিক্ষোভ নিয়ে বিভিন্ন আলোচনা ও পরামর্শ করেছেন। আইডিএফ যে যুদ্ধ পরিকল্পনা তৈরি করছে তাতে একটি আশঙ্কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরানের শাসক গোষ্ঠী নিজেদের ক্ষমতা রক্ষা করতে ইসরায়েলের উপর হঠাৎ হামলার সিদ্ধান্ত নিতে পারে, যাতে দেশের ভেতরের আন্দোলন দমন করা যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও তাদের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে একটি বড় ধরনের সারপ্রাইজ যুদ্ধ হলে সেখানে প্রথমবারের মতো মহাকাশ থেকে এবং মহাকাশে ইসরায়েলি হামলার সম্ভাবনাও থাকতে পারে। নিউজ ম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের নেতারা নিজেদের জনগণের ভবিষ্যৎ নষ্ট করাচ্ছে। তাদের মতে পরিবর্তন আসবে ইরানের ভেতর থেকে। তিনি বলেন, এটা ইরানি জনগণের বিষয়। আমরা বুঝি তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী সামখানি এই সপ্তাহে নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর একটি সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিব্রু ভাষায় লেখেন, ইরানের প্রতিরক্ষা নীতিতে কিছু প্রতিক্রিয়া হুমকি বাস্তবায়নের আগেই নির্ধারিত থাকে। তিনি আরও লেখেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে এবং কোনো অনুমতির প্রয়োজন হয় না। যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর, তাৎক্ষণিক এবং অপ্রত্যাশিত। এই মন্তব্য আসে এমন এক সময় যখন ট্রাম্প বলেছিলেন, ইরান যদি জুন মাসে হামলা হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোরভাবে জবাব দেবে। তবে তুরস্ক শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে তাকে নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার পথ বেছে নিতে পারে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার উত্তেজনাও কমে যেতে পারে, আর ইয়েমেনের ভেতরের পরিস্থিতি নতুনভাবে আঞ্চলিক হিসাব নিকাশ বদলে দিতে পারে।